কয়েক মাস আগেও কেউ কল্পনা করেনি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও চীনের মাটিতে পা রাখবেন, আর তাও আবার এশীয় সামিটের মতো আন্তর্জাতিক মঞ্চে। প্রায় 7 বছর পর এই সফরকে ঘিরে এখন সারা বিশ্বের নজর ভারতের দিকে। কেন এত গুরুত্ব পাচ্ছে এই ভিজিট? কারণ আজকের জটিল জিওপলিটিক্যাল আবহে যেখানে ট্রাম্পের ট্যারিফ পলিসি ভারত ও চীনকে আবার কাছাকাছি টেনে আনছে, সেখানে মোদীর এই সফর নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক বার্তা। শুধু ভারতীয় সংবাদ মাধ্যম নয়, CNN থেকে শুরু করে বিশ্বের শীর্ষ নিউজ চ্যানেলগুলোও এই সফরকে হেডলাইনে তুলে ধরছে। এমনকি এক আন্তর্জাতিক শিরোনামে স্পষ্ট লেখা হয়েছে যে ইন্ডিয়াস মোদি মিটস শি অন হিজ ফার্স্ট চায়না ট্রিপ ইন 7 years অ্যাজ ট্রাম্পস ট্যারিফস বাইট। অর্থাৎ দুনিয়ার বড় বড় শক্তিগুলিও এখন বুঝতে পারছে যে ভারতের পদক্ষেপ এখন বৈশ্বিক সমীকরণে বড় ভূমিকা রাখছে। আজ মর্নিংয়েই মোদি এবং শি জিনপিংয়ের মধ্যে যে বৈঠকটি হয়েছে, সেখানে একাধিক সংবেদনশীল ইস্যুতে আলোচনা হয়। ঠিক কোন কোন বিষয়ে কথা হয়েছে এবং এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে, সেই নিয়ে আমরা একে একে আলোচনা করব। এবার চলুন একটু পেছনে ফিরে দেখা যাক। 2018 সালে মোদি অংশ নিয়েছিলেন উহানের সেই বহুল আলোচিত ইনফর্মাল সামিটে। তার আগের বছর ডোকলামে টানটান পরিস্থিতি তৈরি হওয়ায় দুই দেশের সম্পর্ক কার্যত জমে গিয়েছিল। তাই উহানের বৈঠকের মূল লক্ষ্য ছিল সম্পর্কে জমে থাকা বরফ গলানো এবং নতুন করে সহযোগিতার বার্তা দেওয়া। এরপর 2019 সালে পাল্টা সফরে শি জিনপিং এলেন ভারতে। মহাবলীপুরমে অনুষ্ঠিত সেই বৈঠকও ইতিবাচক আবহ তৈরি করেছিল, কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয়নি সেই উষ্ণতা। 2020 গ্যালওয়ান ভ্যালি সংঘর্ষ পুরো ছবিটাই পাল্টে দিল। বহু ভারতীয় সেনার আত্মবলিদান শুধু সীমান্তের পরিস্থিতিকেই নয়, ভারত চীনের কূটনৈতিক সম্পর্ককেও আমূল বদলে দিল। তারপর একের পর এক কঠোর পদক্ষেপ নেয় ভারত। চীনা বিনিয়োগে কড়াকড়ি, জনপ্রিয় চীনা অ্যাপ ব্যান এবং তারপর সিদ্ধান্ত আলোচনায় অনেক কঠিন অবস্থান। ফলাফল হচ্ছে যে বেইজিংয়ের ভারসাম্য নড়ে যায় আর তারা আরও বেশি করে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ে। তাই এই ভিডিওটির ইম্পর্টেন্স বুঝতে হলে ওই প্রেক্ষাপটকে মনে রাখা অত্যন্ত জরুরি। এখন আসল প্রশ্নটা হলো যে এই মুহূর্তে মোদির চায়না ভিজিট কেন জরুরি হয়ে পড়ল? এর পেছনে একাধিক কারণ আছে। প্রথমত, ট্রাম্পের তৈরি করা জিওপলিটিক্যাল প্রেশার। ডোনাল্ড ট্রাম্প সদ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় এসেছেন, আর আসার পর থেকে তারা প্রায় একটাই মন্ত্র যে ট্যারিফ ট্যারিফ আর ট্যারিফ। ভারতীয় প্রোডাক্টের ওপর সরাসরি 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছেন। তিনি বারবার দাবি করছেন ভারত রাশিয়া থেকে তেল কিনছে, অথচ বাস্তবতা হলো ইউরোপ ও রাশিয়ার সঙ্গে ট্রেড করছে, এমনকি আমেরিকাও করছে। কিন্তু ট্রাম্প সেই সত্য স্বীকার করতে চান না। এই অবস্থায় ভারতের জন্য খুব জরুরি হয়ে উঠেছিল পার্টনারশিপ ডাইভার্সিফিকেশন। পশ্চিমা দেশগুলির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এড়িয়ে কূটনৈতিক ভারসাম্য তৈরি করা ছিল ভারতের প্রয়োজন। কারণ ট্রাম্প কতটা স্থায়ীনীতি অনুসরণ করবেন তা নিয়ে কারোর কোনো নিশ্চয়তা নেই। আজ তিনি যা বলছেন 3 বছর পর হয়তো সম্পূর্ণ ভিন্ন কথা বলবেন। তাই ভারতকে তার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিতেই বদল আনতে হচ্ছিল। একদিকে চীনের সঙ্গে ভারতের নিজের সমস্যা আছে, সেটা ট্রু, কিন্তু ইন্টারন্যাশনাল সম্পর্কের নিয়ম হলো যে ইউ লিভ ইন দ্য প্রেজেন্ট। এখন দেশের জন্য কোন সম্পর্ক বেশি জরুরি সেটা মাথায় রাখতে হবে। এই প্রেক্ষাপটে চীনের সঙ্গে হাত মেলানো ভারতের কাছে প্রয়োজনীয় হয়ে উঠল। কিন্তু মনে রাখতে হবে, এটা শুধু ভারতের দরকার নয়, চীনেরও দরকার। চীনের ভেতর এখন বড়সড় ইকোনমিক শোডাউন চলছে। ট্রাম্প শুধু ভারতের ওপর নয়, চীনকেও হুমকি দিচ্ছেন নতুন ট্যারিফের। ফলে বেইজিংয়ের আশঙ্কা ছিল ভারত যদি পুরোপুরি পশ্চিমা শিবিরে চলে যায় তবে তাদের অবস্থান আরও দুর্বল হবে। তাই চীনও চাইছিল ভারতের সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক রাখতে। অন্যদিকে ভারত নিজেই এখন এক ম্যাসিভ গ্রোয়িং মার্কেট। বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হওয়ায় চীনও এখানে তার পণ্য বিক্রির সুযোগ দেখছে। তাই দুই দেশের জন্যই এই মুহূর্তে একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখা জরুরি। তৃতীয় দিকটা হলো এসসিও সামিট। নামটা যদিও সামিট ডিপ্লোম্যাসি, কিন্তু আসল উদ্দেশ্য ছিল মোদি ও শি জিনপিং এর মধ্যে বায়োল্যাটারাল মিটিং। ওয়েস্টার্ন দুনিয়াকে একটা স্পষ্ট বার্তা দেওয়া, ভারত ও চীন চাইলে একসঙ্গে আবারও বসতে পারে। তাই মোদির এই সফরকে কেবল আনুষ্ঠানিক সফর হিসেবে দেখা যাবে না, বরং এটা ছিল এক ধরনের স্ট্র্যাটেজিক সিগন্যালিং। এখন আরও একটি প্রশ্ন হলো যে আজ সকালে মোদি ও শি জিনপিং এর বৈঠকে আসলে কোন কোন বিষয়ে আলোচনা হলো? প্রথম বড় দিক ছিল ডিপ্লোম্যাটিক রিসেট। মোদির এই সফর ছিল এক ধরনের সিগন্যাল। গত 5 বছরে ভারত চীনের সম্পর্ক প্রায় হিমশীতল হয়ে পড়েছিল। এখন দুই দেশই বুঝতে পারছে যে কনফ্রন্টেশন নয়, বরং ডায়ালগসের ওপর এখন জোর দিয়ে ভবিষ্যৎকে বেছে নিতে হবে। এই নতুন সূচনার প্রতীক হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুদিন ধরে আলোচিত হওয়া কৈলাস মানসরোবর যাত্রা আবার শুরু হবে। কোভিডের পর থেকে বন্ধ থাকা দুই দেশের মধ্যে ডাইরেক্ট ফ্লাইটস আবার চালু হবে। ব্যবসা ও পর্যটনের ক্ষেত্রে যে ভিসা রেস্ট্রিকশন ভারত দিয়েছিল সেগুলিও ধীরে ধীরে শিথিল করা হবে। এসব পদক্ষেপ স্পষ্ট বার্তা দেয় যে ভারত ও চীন উভয়ই অন্তত সিম্বলিক লেভেলে সম্পর্ক মেরামতের চেষ্টা করছে। দ্বিতীয় বড় আলোচনার বিষয় ছিল বর্ডার ইস্যু ম্যানেজমেন্ট। মোদি সরাসরি জোর দিয়েছেন ভারত চীন সীমান্তে সম্পর্কের ভিত্তি হতে হবে মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট এবং সেন্সিটিভিটি। এখানে একটা ঐতিহাসিক তুলনাও উঠে আসে, অনেকটা সেই সময়ের মতো যখন পণ্ডিত জওহরলাল নেহরু পঞ্চশীল প্রিন্সিপালসকে সামনে এনেছিলেন। তখনও বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু শেষমেশ দেখা যায় যুদ্ধ। তাই এবার ভারতও বুঝে শুনে খুব সতর্কতার সঙ্গে ডিল করছে।
হাতে কলমে সুন্দর শোনালেও অন গ্রাউন্ড রিয়ালিটিতে কিভাবে কাজ এগোচ্ছে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তবুও উভয় দেশ মেনে নিয়েছে যে সীমান্তে সাস্টেন ডিসএঙ্গেজমেন্ট করতে হবে। এখনও লাদাখ অঞ্চলে বেশ কিছু ফ্রিকশন পয়েন্টস আছে যেখানে পুরোপুরি ডিসএঙ্গেজমেন্ট হয়নি, এগুলি সমাধান করার ব্যাপারেও কথা বলা হচ্ছে। এছাড়া সীমান্তে দ্রুত যোগাযোগের জন্য হটলাইন্স আরও শক্তিশালী করা হচ্ছে, অর্থাৎ সীমান্তে কোনো আকস্মিক সমস্যা হলেই দুই দেশের সেনা বা নেতৃত্বে যেই থাকুক না কেন যেন তৎক্ষণাৎ যোগাযোগ করতে পারে। সবথেকে বড় কথা যেটিকে জোর দেওয়া হয়েছে যে বর্ডার পিস ইজ নন নেগোশিয়েবল। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট বলেছেন সীমান্তে শান্তি না থাকলে ভারতের পক্ষে চীনের সঙ্গে লং টার্ম পজিটিভ রিলেশন গড়ে তোলা সম্ভব নয়। আর এদিকে ট্রেড এবং ইকোনমিক কোঅপারেশনের কথা উঠলে বৈঠকে ভারত স্পষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছে। ভারত চীন বাণিজ্যে হিউজ ট্রেড ডেফিসিট তৈরি হয়েছে, অর্থাৎ চীন লাভবান হচ্ছে আর ভারতের ঘাটতি বাড়ছে। বর্তমানে ভারত প্রায় $100 বিলিয়ন বেশি পণ্য আমদানি করছে চীন থেকে। এই বিষয়টি মাথায় রেখে চীন অফার করেছে যে তারা এখন ভারতীয় পণ্য বিশেষত ফার্মাসিউটিক্যাল, এগ্রিকালচার, আইটি সার্ভিস এগুলির জন্য তাদের বাজার খুলে দেবে। যদি বাস্তবে এটা কার্যকর হয় তবে ভারতীয় ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। তবে আবারও প্রশ্ন থেকে যায় অন গ্রাউন্ড রিয়ালিটিতে চীন সত্যি এই প্রতিশ্রুতি মানবে কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল রেয়ার আর্থস, মিনারেল, সেমিকন্ডাক্টরস এবং টানেল বোরিং অ্যান্ড মেশিনের ইস্যু। এগুলির ওপর চীন দীর্ঘদিন ধরে রেস্ট্রিকশন বসিয়েছিল, অথচ ভারতের এগুলি ভীষণভাবে দরকার। এবার সেই এক্সপোর্ট আবার চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে যেসব ইনভেস্টমেন্ট আগে আটকে ছিল সেগুলিও নতুন করে চালু করার কথা হয়েছে, বিশেষত বিভিন্ন ম্যানুফ্যাকচারিং জোনসে। কেবল অর্থনীতি নয়, স্ট্র্যাটেজিক এবং জিওপলিটিক্যাল কোঅপারেশনের দিক থেকেও জোর দেওয়া হয়েছে। আর মোদিজি জোর দিয়ে বলেছেন যে ভারত চীনের সম্পর্কের স্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে সরাসরি 2.8 বিলিয়ন মানুষের ভবিষ্যৎ জড়িয়ে আছে। এই বক্তব্যে শি জিনপিংও সায় দিয়েছেন। শি জিনপিং একেবারে কাব্যিক ভঙ্গিতেই বলেছেন, ইট ইজ ভাইটাল টু বি ফ্রেন্ডস, দ্য ড্রাগন অ্যান্ড দ্য এলিফ্যান্ট মাস্ট কাম টুগেদার। অর্থাৎ ড্রাগন আর হাতি যদি একসঙ্গে হাঁটে তবে তার সুফল উভয়ের জন্যই ভালো হবে। এছাড়া দুই দেশ একাধিক বিষয় একমত হয়েছে। ক্লাইমেট চেঞ্জ মোকাবিলার সহযোগিতা, এনার্জি সিকিউরিটিকে নিশ্চিত করা এবং কাউন্টার টেরোরিজম কোঅপারেশন, আর ওয়েস্টার্ন কান্ট্রির ইকোনমিক কোয়ারশন যেমন ট্রাম্পের ট্যারিফ নীতির বিরুদ্ধে যৌথ প্রতিরোধ। কানেক্টিভিটি প্রজেক্টসের প্রসঙ্গে উঠেছে, বিশেষ করে সেন্ট্রাল এশিয়াকে ঘিরে। ভারত স্বীকার করেছে যে এই অঞ্চলে কানেক্টিভিটি জরুরি, তবে ভারতের বড় কনসার্ন হলো চীনের BRI অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা নিয়ে ভারত বারবার সতর্কতা জানিয়েছে। কিন্তু বর্তমান জিওপলিটিক্যাল কম্পালশনসের কারণে ভারতকেও কিছুটা এগোতে হচ্ছে। সব শেষে আবারও এসেছে কাউন্টার টেরোরিজম এবং রিজিওনাল স্টেবিলিটির প্রসঙ্গ। মোদিজি জোর দিয়ে বলেছেন ভারতের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ ক্রস বর্ডার টেরোরিজম। যদিও সরাসরি নাম নেননি, কিন্তু ইঙ্গিত স্পষ্টতই ছিল পাকিস্তানের দিকে। এবং এখানেই SCO সামিটের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিভাবে অ্যান্টি টেরর কোঅপারেশন আরও শক্তিশালী করা যায় সেটাই এবার ফোকাস হতে চলেছে। এখন প্রশ্ন হলো এই মোদি শি জিনপিং এর যে বৈঠকটি হচ্ছে তার আসল ইমপ্লিকেশনস কি। ভারতের দিক থেকে শুরু করলে তিনটি বড় জিনিস সামনে আসে। প্রথমত ইকোনমিক ডাইভার্সিফিকেশন। ট্রাম্প যে ট্যারিফ চাপিয়েছেন তাতে ভারতের এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হতে পারত, কিন্তু যদি ভারতীয় পণ্য কিছুটা হলেও চীনা মার্কেটে প্রবেশ করতে পারে তবে সেই ক্ষতি অনেকটাই কমে যাবে। দ্বিতীয়ত ডিপ্লোম্যাটিক লেভারেজ। মোদিজি স্পষ্টভাবে এমন একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করেছেন যেখানে ভারত শুধু আমেরিকা নয় বরং রাশিয়া, জাপান ও চীন সব পক্ষের সঙ্গেই নিজের স্বার্থে কাজ করতে পারে। এই সফর সেই কূটনৈতিক জায়গাটাকে আরও শক্তিশালী করছে। তৃতীয়ত বর্ডার স্টেবিলাইজেশন। সীমান্তে টানাপোড়েন থাকলে ভারতের বিপুল অর্থ সামরিক প্রস্তুতিতে ব্যয় করতে হয়, কিন্তু শান্তি এলে সেই ফোকাস ঘুরে যাবে ভারতের ডেভেলপমেন্ট গোলসের দিকে। তাই সীমান্তের স্থিতিশীলতা ভারতের জন্য কেবল নিরাপত্তা নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও উপকারী। এবার চীনের দিকটা দেখা যাক। চীন চাইছিল না যে ভারত পুরোপুরি US জাপান ক্যাম্পে চলে যাক। এই বৈঠকের মাধ্যমে শি জিনপিং সেই আশঙ্কা কিছুটা কমাতে পেরেছেন। একই সঙ্গে ভারতের বিশাল মার্কেট চীনের জন্য ভীষণ জরুরি, কারণ তাদের দেশে এখন ইকোনমিক স্লোডাউন চলছে। ভারতের বাজারে প্রবেশ করলে বেইজিং সাময়িক স্বস্তি পেতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে SCO কনসলিডেশন। ভারত চীন টেনশন বাড়লে এই শীর্ষ বৈঠক কখনোই সফল হতো না। এখন যেহেতু উভয়ই সম্পর্ক নরম করার চেষ্টা করছে, তাই এই সামিট আরও কার্যকরী হতে পারে। সো এই বৈঠক একটি গেম চেঞ্জিং সিগন্যাল। এর ফলাফল ভবিষ্যতে কি হবে তা সময় বলবে, কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার যে ভারত আজ শুধু এশিয়ার নয় বরং বিশ্বের পাওয়ার ব্যালেন্সের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। যদি আপনাদের মনে হয় আমাদের এই বিশ্লেষণ আপনাদের চোখ খুলে দিল, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এখানে আমরা শুধু খবর দিই না, বরং আমরা খুঁজে বের করি এর ভেতরের পাওয়ার প্লে আর দেখাই ভারতের আসল অবস্থান। তাহলে সাথে থাকুন, আরও অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে ফিরবো খুব শীঘ্রই। ধন্যবাদ।